একটু ভেবে দেখুন তো, কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার পছন্দের স্মার্টফোন, জামা কাপড় কিংবা গাড়ির পার্টসের দাম রাতারাতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর এর পেছনে কারণটা কোনো কোম্পানি নয়, বরং সমুদ্রের একটা ছোট্ট কোণায় চলা মিসাইল হামলা। ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় এমন এক বড়সড় ওলটপালট চলছে, যা পৃথিবীর প্রতিটা দেশের অর্থনীতিকে বড় একটা পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন লোহিত সাগর বা রেড সি। ইয়েমেনের হাউজি বিদ্রোহীদের ধারাবাহিক ড্রোন আর রকেট হামলার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিগুলো এই পথ দিয়ে পণ্যবাহী জাহাজ চালানো এক প্রকার বন্ধ করে দিতেই বাধ্য হয়েছে। যে শান্ত নীল জলরাশি দিয়ে প্রতিদিন শত শত কার্গো জাহাজ পার হতো, সেটি আজ আক্ষরিক অর্থে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর এর সরাসরি কুফল গিয়ে পড়েছে সুয়েজ খালের ওপর। এতদিন এশিয়া আর ইউরোপের মধ্যে দ্রুততম বাণিজ্যের মূল লাইফলাইন ছিল এই সুয়েজ খাল, যা দিয়ে পৃথিবীর মোট বাণিজ্যের প্রায় 12% এবং কন্টেনার ট্রাফিকের প্রায় 30% যাতায়াত করত। কিন্তু লোহিত সাগরের মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে সুয়েজ খালের মতো ঐতিহাসিক বাণিজ্য পথ আজ প্রায় স্থবির হয়ে পড়েছে। এখন জাহাজ কোম্পানিগুলোর সামনে পথ একটাই, ঝুঁকি এড়াতে তারা সুয়েজ খাল সম্পূর্ণ এড়িয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে উত্তামাশা অন্তরীপ বা কেপ অফ দ্য গুড হোপ দিয়ে ইউরোপে যাচ্ছে। সেই 16শো শতকে ভাস্কো দা গামা যে লম্বা পথ পাড়ি দিয়ে ভারতে এসেছিল, একবিংশ শতাব্দীর আধুনিক সুপার ট্যাঙ্কগুলোকেও এখন বাধ্য হয়ে সেই দীর্ঘ পথটাই বেছে নিতে হচ্ছে। এর প্র্যাকটিক্যাল রেজাল্ট কী দাঁড়াচ্ছে জানেন? প্রতিটা পণ্যবাহী জাহাজের গন্তব্যে পৌঁছাতে বাড়তি 10 থেকে 14 দিন সময় লেগে যাচ্ছে। হাজার হাজার টন অতিরিক্ত জ্বালানি পুড়ছে, আর এক একটি কন্টেনারের পরিবহন ভাড়া 3 থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে গেছে। সাথে জাহাজের যুদ্ধকালীন ইন্স্যুরেন্স বা প্রিমিয়াম তো বেড়েছে প্রায় 400%-এরও বেশি। আর এই সমস্ত বাড়তি খরচের চূড়ান্ত বোঝাটা দিন শেষে কার কাঁধে গিয়ে চাপছে? একদম ঠিক ধরেছেন, আপনার, আমার আর গোটা বিশ্বের সাধারণ ভোক্তাদের পকেটে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি হওয়া আর সাপ্লাই চেনের অনিশ্চয়তা এখন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ সংকট থেকেই কিন্তু আন্তর্জাতিক মহলে একটি বড় প্রশ্ন সামনে চলে এসেছে। বিশ্বের সাপ্লাই চেন কি এভাবে মাত্র একটি বা দুটি সরু জলপথের ওপর অন্ধের মতো নির্ভর করে চলতে পারে? কোনো একটা এলাকায় উত্তেজনা তৈরি হলেই কি পুরো পৃথিবীর কোটি কোটি ডলারের বাণিজ্য থমকে বসে থাকবে? এর কি কোনো স্থায়ী বিকল্প নেই? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারত পুরো বিশ্বকে এমন এক বৈপ্লবিক ও বাস্তবসম্মত সমাধান দিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের পুরো মানচিত্রকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই গেম চেঞ্জিং মেগা প্রজেক্টের নাম হলো IMEC বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। 2023 সালে G20 সম্মেলনে যখন প্রথম এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন মধ্যপ্রাচ্যের টানাপোড়েনের কারণে এটি হয়তো শুধুই ড্রয়িং বোর্ডে আটকে থাকবে। কিন্তু 2026 সালের বর্তমান বাস্তবতা প্রমাণ করে দিয়েছে যে বিশ্বের টেকসই অর্থনৈতিক নিরাপত্তার জন্য IMEC এখন আর কোনো সাধারণ বিকল্প নয়, এটি একমাত্র অনিবার্য সমাধান। সম্প্রতি ভারতের কৌশলগত সমুদ্রপথ বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক রিপোর্টগুলোতেও স্পষ্ট বলা হয়েছে কিভাবে ভারত, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলো এই করিডরকে দ্রুত কার্যকর করতে কোমর বেঁধে নেমেছে। চলুন আজ একদম সহজ ভাষায় পয়েন্ট টু পয়েন্ট বুঝে নিই যে এই করিডোর আসলে কিভাবে কাজ করবে এবং কিভাবে এটি ভারতকে বৈশ্বিক বাণিজ্যের নতুন চালিকা শক্তিতে রূপান্তরিত করবে। প্রথমে আসুন পুরো করিডরের ভৌগোলিক কাঠামোটা খুব সহজ করে বুঝে নেওয়া যাক। IMEC মূলত দুটি বড় অংশে বিভক্ত। একটি হলো ইস্টার্ন করিডর, যা ভারতকে সমুদ্রপথে যুক্ত করছে আরব উপসাগরীয় দেশগুলোর সাথে, আর দ্বিতীয়টা হলো নর্দার্ন করিডর, যা উপসাগরীয় অঞ্চলকে রেল ও জলপথে সরাসরি জুড়ে দিচ্ছে ইউরোপের মূল ভূখণ্ডের সাথে। এই করিডরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি কোনো গতানুগতিক একক সমুদ্রপথ নয়। লজিস্টিক্সের ভাষায় একে বলা হয় মাল্টিমডেল ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ এখানে জাহাজ, দ্রুতগতির মালবাহী ট্রেন, আবার জাহাজের এক চমৎকার হাইব্রিড সমন্বয় ঘটানো হয়েছে, যাতে কোথাও কোনো জ্যাম বা নিরাপত্তাহীনতা তৈরি হয় না। যাত্রার প্রথম ধাপ শুরু হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের দুটি প্রধান বন্দর থেকে, গুজরাটের সুবিশাল মুন্দ্রা পোর্ট আর মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্ট বা JNPT। অত্যাধুনিক কন্টেনার জাহাজে পণ্য লোড করে আরব সাগর পাড়ি দিয়ে মাত্র 2.5 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী কিংবা ফুজাইরা বন্দরে। আরব আমিরাতের বন্দরে পণ্য খালাস হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে ট্রেনের অবিরাম গতি। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল এবং সৌদি আরবের আধুনিক রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে পণ্যভর্তি মালবাহী ট্রেনগুলো ছুটবে মরুভূমির বুক দিয়ে সৌদি আরবের রিয়াদ আল হাদিসা হয়ে জর্ডান সীমান্ত অতিক্রম করে সোজা ইসরায়েলের ভূমধ্যসাগর তীরের হাইফা বন্দর পর্যন্ত। একটু ভেবে দেখুন,
জাহাজে যেখানে লোহিত সাগর পেরোতে ড্রোন হামলার আশঙ্কায় দিন গুনতে হতো, সেখানে একটি ডেডিকেটেড হাই স্পিড রেলওয়ে লাইনে মাত্র 48 থেকে 72 ঘন্টার মধ্যে কয়েক হাজার কিলোমিটার মরুভূমি পাড়ি দিয়ে মালপত্র নিরাপদে ভূমধ্যসাগরের তীরে পৌঁছে যাচ্ছে। কোনো জলদস্যুর ভয় নেই, কোনো মিসাইল হামলার ঝুঁকি নেই। তৃতীয় ধাপে হাইপা বন্দরে এসে পণ্যগুলো পুনরায় ইউরোপগামী বড় কার্গো জাহাজে লোড করা হবে। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের পিয়ারুস কিংবা ইতালির মার্সেই ও ত্রিয়েস্তে বন্দরে গিয়ে নামবে এবং সেখান থেকে ইউরোপীয় রেল নেটওয়ার্কের মাধ্যমে জার্মানি, ফ্রান্স সহ গোটা ইউরোপের সুপারমার্কেটগুলোতে ছড়িয়ে পড়বে। এবার একটু হিসেব আর ডেটার দিকে তাকানো যাক। সুয়েজ খালের প্রচলিত পথের তুলনায় এই আইএমইসি করিডরে ভারত থেকে ইউরোপে পণ্য পৌঁছাতে সময় লাগবে প্রায় 40% কম, আর আন্তর্জাতিক পণ্য পরিবহনের খরচা কমে যাবে প্রায় 30% বেশি, যা বৈশ্বিক ব্যবসার জগতে এক বিশাল বিপ্লব। তবে এই করিডরকে শুধু চাল, ডাল, কাপড় বা মেশিনারিজ পরিবহনের পথ ভাবলে মস্ত বড় ভুল হবে। এই রেললাইনের সমান্তরালে মাটির নিচে বসানো হচ্ছে অত্যাধুনিক উচ্চগতির অপটিক্যাল ফাইবার কেবিল, যা ভারতের বিশাল আইটি ও ডেটা হাবগুলোকে সরাসরি ইউরোপের সার্ভারগুলোর সাথে সুরক্ষিতভাবে সংযুক্ত করবে। এর পাশাপাশি এই রুটে যুক্ত থাকছে গ্রিন হাইড্রোজেন ও নবায়নযোগ্য ক্লিন এনার্জি পরিবহনের বিশেষ একটা পাইপলাইন। অর্থাৎ ভবিষ্যতে পৃথিবীর ডিজিটাল ডেটা ট্রাফিক ও পরিবেশ বান্ধব জ্বালানি দুটোই প্রবাহিত হবে এই একই সমন্বিত করিডরের ওপর ভর করে। এই মেগা প্রকল্পের পেছনে যৌথভাবে অর্থায়ন ও প্রযুক্তি নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের বড় বড় অর্থনৈতিক পরাশক্তি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়ন। সবার লক্ষ্য একটাই, চীনের একক প্রভাব কাটানো এবং বৈশ্বিক সাপ্লাই চেনের ঝুঁকি শূন্যে নামিয়ে আনা। এবার আসুন একটু গভীর ভূরাজনৈতিকে ঢোকা যাক। কেন আন্তর্জাতিক বিশ্লেষকরা আইএমইসি করিডরকে চীনের বহু আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা আরবিআই এর সরাসরি কাউন্টার এবং সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে দেখছেন? 2013 সাল থেকে চীন তাদের $1 ট্রিলিয়ন আরবিআই প্রকল্পের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশে রাস্তা, ব্রিজ আর বন্দর বানিয়ে পুরো পৃথিবীর বাণিজ্য পথগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটা একতরফা চেষ্টা চালিয়েছিল। কিন্তু এক দশক পর এসে চীনের এই প্ল্যানের আসল অন্ধকার দিকটা পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে, যাকে অর্থনীতিবিদরা বলেন ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ। উচ্চ সুদের ঋণ দিয়ে শ্রীলঙ্কার হাম্বানাটোটা বন্দর ও পাকিস্তানের গোয়াদারের মতো কৌশলগত সম্পদগুলো চীন কার্যত নিজেদের কবজায় নিয়ে ফেলেছে। এর ফলে পশ্চিমা দেশগুলো বুঝতে পেরেছে যে চীনের ওপর মাত্রাতিরিক্ত সাপ্লাই চেন নির্ভরতা তৈরি হওয়া মানেই নিজেদের সার্বভৌমত্ব ও অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা। তাদের এমন একটা বিকল্প মডেলের খুব দরকার ছিল যেটা কোনো একক দেশের খপ্পরে থাকবে না এবং যার অর্থায়ন হবে সম্পূর্ণ স্বচ্ছ। ঠিক এই শূন্যস্থানটাই নিখুঁতভাবে পূরণ করেছে আইএমইসি। G7 দেশগুলোর পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট বা পিজিআইআই এর সহায়তায় গড়ে ওঠা এই প্রকল্পটি কোনো দেশকে ঋণের জালে আটকায় না, বরং প্রতিটি অংশীদার দেশের অর্থনৈতিক লাভ ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সমানভাবে নিশ্চিত করে। চীনের মেরিটাইম সিল্ক রোড, যেখানে এশিয়া থেকে আফ্রিকাকে ঘুরিয়ে এক জটিল ও দীর্ঘ সমুদ্রপথ তৈরি করেছিল, ভারত ও তার পার্টনাররা সেখানে স্থল ও জলপথ মিলিয়ে অনেক কম খরচে নিরাপদ ও দ্রুততম হাইব্রিড কানেক্টিভিটি তৈরি করে চীনের সেই প্রভাবকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আরেকটি চমৎকার কূটনৈতিক দিক দেখুন তো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ঐতিহাসিকভাবে রাজনৈতিক দূরত্ব ও সংঘাত থাকলেও এই করিডরের অর্থনৈতিক সুফলের কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল এক কাতারে এসে হাত মিলিয়েছে। কারণ দিন শেষে বাণিজ্যের লাভ যখন সবার পকেটে আসে, তখন রাজনৈতিক সংঘাত অনেকটাই স্তম্ভিত হতে বাধ্য হয়। আইএমইসি মধ্যপ্রাচ্যকে সামরিক উত্তেজনার ভূখণ্ড থেকে বদলে দিয়ে বিশ্বের অন্যতম লাভজনক ট্রেড ট্রানজিট হাবে রূপান্তর করার এক সোনালী সুযোগ তৈরি করে দিয়েছে। ইউরোপের জন্য এটি একটি বিশাল কৌশলগত স্বস্তি। রাশিয়ার সাথে সম্পর্কের টানাপোড়েনের পর ইউরোপ তাদের জ্বালানি ও বিকল্প বাণিজ্যের জন্য যে নতুন নির্ভরযোগ্য পার্টনার খুঁজছিল, আইএমইসি তাদের সরাসরি যুক্ত করেছে উপসাগরীয় অঞ্চলের ক্লিন এনার্জি এবং ভারতের সুবিশাল উৎপাদন বাজারের সাথে। এক কথায় বলতে গেলে বেইজিং যেখানে নিজেদের ভূরাজনৈতিক আধিপত্য বিস্তার করতে এক পেশে পরিকাঠামো বানাচ্ছিল, ভারত ও তার গণতান্ত্রিক মিত্ররা সেখানে সবার অংশীদারিত্ব নিয়ে একটি মুক্ত, টেকসই এবং নিয়মভিত্তিক বাণিজ্যের নতুন আর্কিটেকচার গড়ে তুলেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভারতের দূরদর্শী পররাষ্ট্রনীতি কিন্তু শুধু পশ্চিমমুখী আইএমইসির ওপর নির্ভর করে হাত গুটিয়ে বসে নেই। ভারতে ঝুলিতে রয়েছে আরেকটি সমান গুরুত্বপূর্ণ কৌশলগত মাস্টার স্ট্রোক, যার নাম চাবাহার বন্দর। মানচিত্রে একটু নজর দিন। ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে ওমান উপসাগরের তীরে অবস্থিত এই চাবাহার বন্দর
ভারত সম্প্রতি ইরানের সাথে এই চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য একটি দীর্ঘমেয়াদী 10 বছরের ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত করেছে, যা ভারতের জন্য বিশাল এক কূটনৈতিক বিজয়। এই চাবাহার বন্দরের আসল জাদুটা ঠিক কোথায় জানেন? এই বন্দরটি চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানকে সম্পূর্ণ বাইপাস করে ভারতকে সরাসরি আফগানিস্তান এবং খনিজ ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ মধ্য এশিয়ার ল্যান্ডলক দেশগুলোর সাথে সরাসরি বাণিজ্যিক সংযোগ তৈরি করে দেয়। শুধু তাই নয়, এই চাবাহার বন্দর যুক্ত হচ্ছে 7200 কিলোমিটার দীর্ঘ মেগা কানেক্টিভিটি প্রজেক্ট ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা আইএনএসটিসির সাথে, যা ইরান এবং কাস্পিয়ান সাগর হয়ে সোজা রাশিয়া এবং উত্তর ইউরোপ পর্যন্ত বিস্তৃত। লোহিত সাগরের বর্তমান সংকটের সময় এই চাবাহার ও আইএনএসটিসি রুট ভারতের জন্য এক চমৎকার সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। মধ্য এশিয়ার ইউরেনিয়াম, তেল, সার ও গুরুত্বপূর্ণ খনিজ কোনো প্রকার সামুদ্রিক যুদ্ধ বা চেকপয়েন্টের বাধা ছাড়াই সরাসরি ভারতের বন্দরে প্রবেশ করতে পারছে। পাকিস্তানের গোয়াদার বন্দর, যেখানে চীনের নৌ ও বাণিজ্যিক উপস্থিতি প্রকট, তার থেকে মাত্র 80 কিলোমিটার দূরে চাবাহারে ভারতের শক্ত উপস্থিতি পুরো আরব সাগর ও ভারত মহাসাগরে এক নিখুঁত সামরিক ও ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রেখেছে। এবার একটি অত্যন্ত গভীর বিষয় খেয়াল করুন। ভারত একদিকে আমেরিকা ও ইউরোপের সাথে জোট বেঁধে আইএমইসি বানাচ্ছে, আবার অন্যদিকে ইরানের চাবাহার এবং রাশিয়ার সাথে আইএনএসটিসি করিডর সচল রাখছে। আপাতদৃষ্টিতে বিপরীতমুখী এই দুই মেরুকে ভারত একসাথে মেলাচ্ছে কিভাবে? আন্তর্জাতিক কূটনীতির ভাষায় একেই বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। ভারত কোনো নির্দিষ্ট পরশক্তির সামরিক ব্লকে বন্দী না হয়ে নিজের দেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে সবার সামনে রেখে সবার সাথে ভারসাম্যপূর্ণ বন্ধুত্ব বজায় রেখে চলেছে। বাস্তবতার নিরিখে চাবাহার এবং আইএমইসি একে অপরের প্রতিযোগী নয়, বরং চমৎকার দুটি পরিপূরক স্তম্ভ। একটি ভারতকে দেয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ধনী বাজারগুলোতে অবাধ প্রবেশাধিকার, আর অন্যটি খুলে দেয় মধ্য এশিয়া ও ইউরেশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদের দরজা। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে কোথাও যদি কোনো একটি সমুদ্রপথ যুদ্ধ বা নিষেধাজ্ঞার কারণে হঠাৎ বন্ধও হয়ে যায়, ভারতের বৈদেশিক বাণিজ্য কিন্তু কোনো অবস্থাতেই স্থবির হবে না। ভারতের হাতে সবসময় থাকবে প্রস্তুত বিকল্প করিডর। তবে এত বড় একটি বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়নের পথে কি কোনো চ্যালেঞ্জ নেই? একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসাবে আমাদের বাস্তব সমস্যাগুলো স্পষ্টভাবে বোঝা দরকার। সবচেয়ে বড় পরীক্ষা হলো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক সংবেদনশীলতা। ইসরায়েল ও লোভাল্ট অঞ্চলে যদি দীর্ঘস্থায়ী শান্তি বজায় না থাকে, তবে ভূমধ্যসাগরীয় বন্দর পর্যন্ত ট্রেনের নিরবিচ্ছিন্ন ও নিরাপদ চলাচল ধরে রাখা কূটনৈতিকভাবে বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো রেল নেটওয়ার্কের প্রযুক্তিগত সমন্বয় এবং আন্তঃসীমান্ত কাস্টম ক্লিয়ারেন্স। 4-5টি আলাদা দেশের কাস্টমস আইন, ট্র্যাক গেজ ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমকে একটিমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে একীভূত করা বিশাল এক জটিল কর্মযজ্ঞ। এছাড়া মরুভূমির ওপর দিয়ে কিছু নির্দিষ্ট মিসিং রেল লাইন দ্রুত নির্মাণ করা এবং আন্তর্জাতিক ভূরাজনীতির নিষেধাজ্ঞা এড়িয়ে নিয়মিত অর্থায়ন নিশ্চিত করাও প্রকল্পটির গতি ধরে রাখার জন্য অন্যতম বড় পরীক্ষা। কিন্তু সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্ব নেতাদের স্পষ্ট উপলব্ধি, লোহিত সাগরের অচলাবস্থায় বিশ্ব বাণিজ্যের প্রতিদিন যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার তুলনায় আইএমইসি এবং চাবাহার করিডর দ্রুত বাস্তবায়ন করার খরচ ও ঝুঁকি অনেক কম। ভারতের নিজস্ব অভ্যন্তরীণ অর্থনীতির জন্য এর ইতিবাচক প্রভাব হবে অসাধারণ। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় তৈরি হওয়া ইলেকট্রনিক্স পণ্য, বিশ্বমানের ওষুধ, অটোমোবাইল এবং টেক্সটাইল সামগ্রীর অনেক কম খরচে এবং রেকর্ড দ্রুত সময়ে ইউরোপের বাজারে পৌঁছে অন্যদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। ভারতের নিজস্ব লজিস্টিক খরচ, যা আগে জিডিপির প্রায় 13 থেকে 14% আটকে ছিল, এই ধরনের সুপারফাস্ট মাল্টিমোডাল করিডরের সুবাদে আন্তর্জাতিক মানে অর্থাৎ 8 থেকে 9% নেমে আসবে, যা ভারতের রপ্তানিকারকদের মুনাফা বহুগুণ বাড়িয়ে দেবে। এর ফলে আন্তর্জাতিক বড় বড় কোম্পানিগুলো ভারতে তাদের কারখানা ও সাপ্লাই চেন স্থানান্তর করতে আরও বেশি উৎসাহিত হবে, কারণ তারা নিশ্চিতভাবে জানবে যে ভারত থেকে পূর্ব পশ্চিমের যে কোনো প্রান্তে পণ্য পাঠানো এখন আগের চেয়ে অনেক বেশি সহজ আর নিরাপদ। পৃথিবীর প্রাচীন ও আধুনিক ইতিহাস পর্যালোচনা করলে একটি সত্য বারবার স্পষ্ট হয়ে ওঠে, যে জাতি বা সভ্যতা আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান সংযোগস্থল ও বাণিজ্য পথগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, শতাব্দীর পর শতাব্দী ধরে বৈশ্বিক অর্থনীতিতে তারাই নেতৃত্ব দিয়েছে। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে লোহিত সাগরের সংকট যখন পুরনো ভঙ্গির বাণিজ্য পথগুলোকে অচল করে দিচ্ছে, তখন আইএমইসি এবং চাবাহার করিডরের যুগলবন্দিতে ভারত কেবল নিজের বাণিজ্যই সুরক্ষিত করছে না, বরং আগামী দিনের বৈশ্বিক সাপ্লাই চেনের এক নতুন, নিরাপদ ও অপ্রতিরোধ্য দিগন্ত রচনা করেছে।
আজকের ভিডিওটা এতটাই। তুমিও যদি কোনো টপিকের ওপর এরকম এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও তাহলে সেটা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওর এই ডেটাগুলো তোমার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাও। আর তোমারও যদি কোনো ইনসাইট শেয়ার করার থাকে সেটাও তুমি জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে।